আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি সকালের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি মাহবুবা জানি রানা। ঘূর্ণিঝড় রেমাল প্রবল শক্তি নিয়ে উপকূলে আঘাত এনেছে। 111 কিলোমিটার বেগের ঝোড়ো বাতাসে লন্ডভন্ড উপকূলীয় এলাকা। উত্তাল সমুদ্রে আছড়ে পড়ে ঢেউয়ের মতো নদ নদীতে বেড়েছে জোয়ারের পানি। ভেঙে গেছে বরগুনা পাথরঘাটার কয়েকটি বেড়িবাঁধ, ডুবেছে ঘরবাড়ি, দোকানপাট। আশ্রয় কেন্দ্রে যাওয়ার পথে একজন ও জোয়ারের পানিতে ডুবে আরও একজনের মৃত্যুর ঘটনাও ঘটেছে। বন্ধ রয়েছে চট্টগ্রাম, কক্সবাজার, বরিশাল রুটের অভ্যন্তরীণ নৌ ও বিমান চলাচল। প্রতিনিধিদের তথ্যছবিতে ইমরুল কায়েসের রিপোর্ট। ঝোড়ো বাতাস, উত্তাল সমুদ্র, পারে আছড়ে পড়ছে বিশাল ঢেউ। উপকূলে আঘাত এনেছে প্রবল ঘূর্ণিঝড় রেমাল। রোববার রাত 8টার দিকে ঘূর্ণিঝড়টির কেন্দ্র মংলার দক্ষিণ পশ্চিম দিক দিয়ে পশ্চিমবঙ্গ উপকূল ও বাংলাদেশের খেপুপাড়া উপকূল অতিক্রম শুরু করে। এ সময় উপকূলীয় এলাকায় ভারী বৃষ্টিপাত ও ঝোড়ো বাতাস বয়ে যায়। ঘূর্ণিঝড় আতঙ্কে উপকূলের বাসিন্দারা আশ্রয় নেয় নিকটস্থ আশ্রয় কেন্দ্রে। এ সময় আশ্রয় কেন্দ্রে যাওয়ার পথে সুন্দরবনের গাবুরা দ্বীপের নাপিতখালী গ্রামের শওকত মুরল নামের এক ব্যক্তির মৃত্যু হয়। পটুয়াখালীতে 111 কিলোমিটার বেগের ঝোড়ো বাতাসে নদীর বাঁধ ভেঙে প্লাবিত বিভিন্ন এলাকা। এর আগে ঝড়ে ফুপু ও বোনকে রক্ষা করতে গিয়ে মোহাম্মদ শরীফ নামের এক যুবকের মৃত্যু হয়। এদিকে বরগুনার প্রধান 3 নদীতে জোয়ারের পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। আর পাঙ্গাশিয়া ইউনিয়নের পরশবুনিয়া এলাকার বাঁধ ভেঙে মিলেছে পায়রা নদীতে। এতে ভাঙনের সংখ্যায় 1000 মিটারের বন্যা নিয়ন্ত্রণ বাঁধ। ঝড়ের প্রভাবে সকাল থেকেই ভোলার চরফ্যাশনে দমকা হাওয়ার সঙ্গে হালকা বৃষ্টি হচ্ছে। মেঘনাপাড়ের বেড়িবাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছে মনপুরা, তজুমুদ্দিন ও দৌলতখান এলাকায়। বাঁধ ধসে পানি প্রবেশ করছে মনপুরায়। জোয়ারে প্লাবিত হয়েছে 20টি দ্বীপচর। ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে ঝালকাঠির সুগন্ধা ও বিষখালী নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। জেলার 4 উপজেলার 2 শতাধিক গ্রামে প্লাবিত হয়ে পানিবন্দী লাখো মানুষ। এদিকে ঘূর্ণিঝড় রেমালের কারণে বরিশাল, কক্সবাজার, চট্টগ্রাম রুটের অভ্যন্তরীণ ও দূরপাল্লার নৌ ও বিমান চলাচল বন্ধ রেখেছে প্রশাসন। ইমরুল কায়েস, আরটিভি। এদিকে পুরো শক্তি নিয়ে উপকূলীয় এলাকায় তাণ্ডব চালিয়েছে ঘূর্ণিঝড় রেমাল। দিনের আলো ফোটার সঙ্গে সঙ্গে বেরিয়ে আসছে তাণ্ডবের ক্ষয়ক্ষতির চিহ্ন। প্রবল ঘূর্ণিঝড়ের প্রভাবে বৃষ্টির সঙ্গে ঝড়ে ঘরবাড়ি, দোকানপাট তছনছ হয়েছে। ভেঙে পড়েছে গাছপালা। মংলা, সাতক্ষীরার শ্যামনগর, পটুয়াখালীর কলাপাড়া, কুয়াকাটা ও খেপুপাড়ায় রেমালের ভয়াবহ তাণ্ডবে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। শ্যামনগরের গাবুরা ইউনিয়নের রাতভর বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়ায় ভেঙে গেছে ঘরবাড়ি, গাছপালা। বিষখালী, সন্ধ্যা, পায়রা, আন্ধারমানিক, গলাচিপা ও তেতুলিয়া নদীর উপচে পড়া পানিতে বরগুনা ও পটুয়াখালীর নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। বরগুনায় তলিয়ে গেছে 27 গ্রাম, ভেঙে গেছে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ। সুন্দরবনে 2 ঘণ্টা ধরে চলা রেমালের তাণ্ডবে দুবলা, কটকা, কচিখালী ও হিরন পয়েন্ট এলাকা 7 থেকে 8 ফুট পানির নিচে তলিয়ে গেছে। দুবলার অস্থায়ী সুটকি পল্লীর কাঁচা ঘর সহ কয়েকটি বন অফিস ও টহল ফাঁড়ির রান্নাঘর সহ অফিসের টিনের চালা উড়ে গেছে। এছাড়াও সুন্দরবনের বিভিন্ন বন অফিস এলাকায় কর্মকর্তা ও বন্য প্রাণীদের মিঠা পানির একমাত্র উৎস পুকুরগুলো জলোচ্ছ্বাসের লোনা পানিতে তলিয়ে গেছে। বনের গাছপালারও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ঝড়ে বিদ্যুতের খুঁটি উপড়ে পড়ে অনেক এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। দর্শক, ঘূর্ণিঝড় রেমালের সর্বশেষ খবর জানাতে সাতক্ষীরা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সাকিবুর রহমান। সাকিব, ঘূর্ণিঝড় রেমাল কতটুকু আঘাত এনেছে সাতক্ষীরাতে জানাবেন, আর এরই সাথে জানাবেন যে ক্ষয়ক্ষতির বিষয়ে আপনার কাছে সর্বশেষ কি তথ্য আছে? ঝড়টি কিন্তু এখন অতি প্রবল ঘূর্ণিঝড়ের রূপ নিয়েছে এবং কিছুক্ষণ পরে অর্থাৎ ঘন্টা 2-এর মধ্যে এটি পুরো বাংলাদেশ অংশ অতিক্রম করে চলে যাবে এবং তারপরে সেটি নিম্নচাপে রূপ নেবে এবং বৃষ্টি হবে, যেটি আগের থেকেই আবহাওয়া অধিদপ্তর বলছিল। এবং আমরা কিন্তু দেখেছি যে সারা রাতভর এখানে বৃষ্টি হয়েছে এবং যখন জোয়ার ছিল তখন এখানকার যারা বাসিন্দা রয়েছেন তারা বলেছেন অন্তত 5 থেকে 6 ফিট পর্যন্ত উচ্চতায় তারা পানি দেখেছেন। তবে সব থেকে এখানকার মানুষের জন্য ভালো খবর যেটি, যে এখানকার কোনো বাঁধ এখন পর্যন্ত ভাঙার খবর আমরা পাইনি, যার কারণে কিন্তু বাসিন্দারা এখনও তাদের বাসস্থান বলেন বা পশু পাখি সেগুলো এখনও ঠিক রয়েছে, শহর এখনও ঠিক রয়েছে। আমরা যে জায়গাটিতে অবস্থান করছি তার পিছেই ঠিক এখন যেটি ক্যামেরাতে দেখা যাচ্ছে
সুন্দরবনের অংশ। এই সুন্দরবনের কারণেই কিন্তু মূলত এই ঝড়গুলো থেকে রক্ষা পেয়ে থাকে এখানকার বাসিন্দারা। সুন্দরবনের যে ক্ষতিগুলো হয় সেই ক্ষতির ফলেই কিন্তু জনজীবনে সেই ক্ষতির প্রভাবটা তেমন একটা পড়ে না, যার ক্ষতি হওয়ার সেটি সুন্দরবনের উপর দিয়ে যায়। আমরা এলাকার বাসিন্দাদের সঙ্গে কথা বলেছিলাম, তারা বলেছেন যে জোয়ারের সময় যখন পানির উচ্চতা তারা যখন দেখেছিলেন তারা অনেকটাই ভয় পেয়েছিলেন অনেকেই, যে এই জোয়ারটা যদি তখন বেশিক্ষণ থাকতো এবং ঘূর্ণিঝড় যদি সেইভাবে সেই সময় অতিক্রম করতো তাহলে হয়তো বা তাদের আরও বড় ক্ষতি হয়ে যেত। কিন্তু তারা শুকরিয়া জানিয়েছেন যে সেই সময় তেমন ধরনের বড় কোনো ক্ষতি হয়নি। তবে রাস্তাঘাটে আমরা দেখেছি বিভিন্ন জায়গায় কিন্তু গাছ ভেঙে পড়েছে, ডাল ভেঙে পড়ে আছে, বিভিন্ন জায়গায় রাস্তায় বিদ্যুতের খুঁটি পড়ে আছে। এই এলাকাটিতেও কিন্তু একেবারেই বিদ্যুৎ থেকে বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে এখানকার বাসিন্দারা। কখন নাগাদ বিদ্যুৎ আসবে তেমন কোনো সংবাদ কিন্তু এখনো দিতে পারেনি। বিভিন্ন জায়গায় যেখানে গাছ পড়ে যাচ্ছে সেখানে কিন্তু ফায়ার সার্ভিস, এলাকাবাসী সবাই এগিয়ে আসছেন সেই গাছগুলোকে সরিয়ে দেওয়ার জন্য, যাতে রাস্তায় কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি না হয়। সব মিলিয়ে বলা চলে যে যেহেতু বেলা গড়ার পরেই কিন্তু ধীরে ধীরে ক্ষয়ক্ষতির পরিমাণগুলো বেরিয়ে আসে। আমরা আশা করব যে এইখানে তেমন কোনো ক্ষয়ক্ষতি হবে না, তবে যেখানে ক্ষতি হয়েছে সেখানেকার ক্ষতি তারা পুষিয়ে উঠতে পারবেন। অনেক জায়গায় আমরা বাঁধ ভাঙার খবর পেয়েছি, সেই জায়গার বাসিন্দাদের বাঁধ যাতে আবার পুরো ঠিক না হলেও কিছুটা তারা ঠিক করে যেন পানি ঢোকা বন্ধ করতে পারে সেই বিষয়গুলো নিয়েও কিন্তু তারা কাজ করছেন। তো এই ছিল আমার কাছে সাতক্ষীরা থেকে সর্বশেষ। মাহবুবা। জি, ধন্যবাদ আপনাকে। দর্শক, বরিশাল থেকে যুক্ত হচ্ছেন আমাদের আরেক সহকর্মী আরিফুল ইসলাম। আরিফ, ঘূর্ণিঝড় রেমাল বরিশালে কতটুকু আঘাত হেনেছে জানাবেন, আর এখন সেখানকার অবস্থান কি, আর ঘূর্ণিঝড়ের কারণে কোনো হতাহতের ঘটনা ঘটেছে কিনা? জি মাহবুবা, ধন্যবাদ আপনাকে। আপনি আসলে যেমনটি জানতে চেয়েছেন, বরিশালের অবস্থা কিন্তু খুবই শোচনীয়। আপনি জানবেন যে ধান নদীখাল তিনে বরিশাল শুধু মানে শুধু নদীমাতৃক শহর এলাকা হওয়ায় এই এলাকাগুলো কিন্তু অল্প বৃষ্টিতেই যেমন ডুবে যায়, ঠিক আজকের যে দৃশ্যটি সেটি হচ্ছে যে একটি ভয়াবহতা রূপ নিয়েছে। আপনাকে একটু জানাতে চাই, আমি এখন যেখানটিতে দাঁড়িয়ে আছি বরিশাল সিটি কর্পোরেশন এলাকায়, এখানে কিন্তু দেখছেন হাঁটু সমান পানি। আমি আরেকটু সামনে গেলে কিন্তু আমার কোমর সমান পানি হবে। সুতরাং বুঝাতে চাচ্ছি আপনাকে অন্যান্য এই বরিশাল জেলার অন্যান্য উপজেলার অবস্থা কতটা দুর্বিষহ। আমি খোঁজ নিয়েছিলাম বরিশালের মেহেন্দিগঞ্জ, হিজলা এবং বাকেরগঞ্জে, যেখানে অবস্থা খুবই বেশি খারাপ। সেখানে হচ্ছে যে আমাদেরকে বরিশাল জেলা প্রশাসক জানিয়েছেন যে গতকালকে 541টি আশ্রয়ণ কেন্দ্র সেখানে খোলা হয়েছে, এবং এছাড়াও যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো আরো 245টি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে সেগুলো কিন্তু খুলে দেওয়া হয়েছে। তো প্রতিটি আশ্রয়ণ কেন্দ্রে কিন্তু ইতিমধ্যে গতকাল রাতের যে তথ্য সবশেষ সেটি হলো প্রায় 20,000-এর মতো জনদুর্ভোগ মানুষগুলো সেখানে গিয়ে আশ্রয় নিয়েছে, এবং গবাদি পশু কিন্তু সেখানে উঠানো হয়েছে। তো আজকে সকালের যে তথ্যটি সেটি হচ্ছে যে ধীরে ধীরে কিন্তু আরো আশ্রয়ণ কেন্দ্রের সংখ্যা বাড়ছে, সেখানে আশ্রয় নিচ্ছে আরো বেশি মানুষগুলো, এবং সেখানে জেলা প্রশাসনের পক্ষ থেকে যে 93 মেট্রিক টন শুকনো খাবার বরাদ্দ করা হয়েছিল সেগুলো কিন্তু সেখানে পাঠানো হয়েছে, বিশুদ্ধ পানি পাঠানো হচ্ছে। এছাড়াও সেখানে যে পোকামাকড় থেকে মুক্ত হবার জন্য সেখানে রেড ক্রিসেন্ট এবং সিপিপি আরো কঠোর থেকে কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে। একটু তথ্য জানাতে চাই, গতকালকে যে তথ্যটি আমাদের কাছে এসেছে, রাতে কিন্তু 2 জন বরিশাল শহরে 2 জন এই ঝড়ের কবলে পড়ে নিহত হয়েছে। তবে এখন পর্যন্ত এর পুরোপুরি সত্যতা বা নাম ঠিকানা আমরা পাইনি, যে সংবাদটি আমরা এখন পর্যন্ত লোকালি যে তথ্যটি পেয়েছে। এছাড়া উপজেলাগুলোতে গাছ পড়ে একদম ভেঙে পড়ে অস্বস্তিকর একটি অবস্থা, বিদ্যুতের লাইন কিন্তু উঠে গিয়েছে, বিদ্যুতের খুঁটি উপচে পড়েছে। আমি এখন যে সড়কটিতে দাঁড়িয়ে আছি উলালগুনি সড়ক, এখানেও কিন্তু বিদ্যুতের লাইন একদমই বিচ্ছিন্ন, গতকালকে রাত থেকেই মানে তারের উপরে গাছ ভেঙে পড়ে। তো মাহবুবা, শেষ করব তার আগে একটু বলতে চাই যে সিডরের দৃশ্য ভয়াবহতাকেও হার মানিয়েছে এবারের যে ঘূর্ণিঝড়টি, সেটি বরিশালের অবস্থা একদমই মানে বেসামাল, কারণ এই সামাল দিয়ে ওঠার মতো অবস্থা খুব মানে কষ্টসাধ্য হয়ে পড়বে গোটা শহরে। মাহবুবা। জি, ধন্যবাদ আপনাকে। দর্শক, রেমালের প্রভাবে চট্টগ্রামে ব্যাপক বৃষ্টিপাত হচ্ছে, এতে শহর জুড়ে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এ বিষয়ে জানাতে সেখান থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী সাইফুল মাহমুদ। সাইফুল, রেমালের প্রভাবে চট্টগ্রামে জলাবদ্ধতা ও জনদুর্ভোগের চিত্র কেমন দেখতে পাচ্ছেন জানাবেন। জি
মাহবুবা যেমনটি বলেছেন, সকাল 6টা থেকে কিন্তু বৃষ্টি শুরু হয়েছে। যে রেমাল, সেটার প্রভাব কিন্তু চট্টগ্রামে কিন্তু গতকাল না পড়লে কিন্তু আজকে কিন্তু পড়তে শুরু করেছে এবং সেটার প্রভাবে কিন্তু আসলে বৃষ্টি শুরু হয়েছে এবং সকাল 6টা থেকে সকাল 9টা পর্যন্ত 3 ঘন্টায় 132 মিলিমিটার বৃষ্টি হয়েছে। আবহাওয়া অফিস থেকে জানিয়েছেন তারা এই 3 ঘন্টা 132 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছেন এবং এই বৃষ্টির কারণে কিন্তু চট্টগ্রামের যে নিম্নাঞ্চলগুলো আছে সেগুলো কিন্তু জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে এবং আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি একটি জায়গায়, সেখানে কিন্তু জলাবদ্ধতা প্রচুর পরিমাণে এবং বিশেষ করে এই মুহূর্তে কিন্তু সাগরে জোয়ারের কারণে কিন্তু আসলে পানি নামার কোনো সুযোগ পাচ্ছে না। এই জন্য একই সাথে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। চট্টগ্রামের যে নিম্নাঞ্চলগুলো আছে সেগুলোতে কিন্তু অলিতে গলিতে বাসাবাড়িতে পানি প্রবেশ করেছে এবং একই সাথে বিশেষ করে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন সকালবেলা যারা অফিসগামী যাত্রী ছিলেন, তারা কিন্তু সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন এবং সেই সাথে কোনো গাড়ি চলাচল একেবারে গাড়ি চলাচল বন্ধ ছিল। যে দু একটি গাড়ি চলাচল করেছে সেগুলি কিন্তু অধিক ভাড়া নিয়েছে বলে অভিযোগ করেছেন যারা অফিসগামী যাত্রী ছিল তারা। তবে এই মুহূর্তে কিন্তু চট্টগ্রামের অলিতে গলিতে সব জায়গায় পানিতে রয়েছে এবং পানি আসলে কবে নাগাদ পানি নামবে সেটা বোঝা যাচ্ছে না, যেহেতু বৃষ্টি হচ্ছে এবং আরও জলাবদ্ধতা সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে, যেহেতু এই মুহূর্তে সাগরে জোয়ার রয়েছে এবং সেই সাথে বৃষ্টি হচ্ছে। যতক্ষণ পর্যন্ত বৃষ্টি থাকবে এবং একই সাথে জোয়ার যতক্ষণ পর্যন্ত থাকবে ততক্ষণ পর্যন্ত কিন্তু জলাবদ্ধতা থাকবে বলে মনে করা হচ্ছে। এই ছিল আমার কাছে এই মুহূর্তে জলাবদ্ধতা নিয়ে সর্বশেষ তথ্য। জি, ধন্যবাদ আপনাকে। ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে ভোর রাত থেকেই রাজধানী ঢাকায় ভারী বৃষ্টির সঙ্গে বইছে দমকা বাতাস। এতে করে রাজধানীর মিরপুর সহ বিভিন্ন এলাকায় তৈরি হয়েছে জলাবদ্ধতা। তবে বেশি ভোগান্তিতে পড়েছেন রাজধানীর কর্মজীবীরা। একে তো বৃষ্টি, তার মধ্যে সকাল থেকে গণপরিবহনের সংখ্যাও তুলনামূলক কম থাকায় কর্মস্থলে যেতে পড়তে হচ্ছে নানা অসুবিধায়। এছাড়া কারওয়ান বাজারে কাঁচা বাজারের পাইকারি সবজি ক্রেতা বিক্রেতাদেরও বেগ পেতে হচ্ছে। বৃষ্টিতে ভিজে ভিজে মালামাল বহন করতে দেখা গেছে তাদের। এদিকে আবহাওয়া অফিস জানিয়েছে ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে ঢাকা সহ সারা দেশে 200 থেকে 300 মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বৃষ্টির জন্য এই যে এখন যাওয়া দেরি হচ্ছে, যখন অল্প একটু বৃষ্টি হয় তখনই রাস্তাঘাট পানিতে ডুবে যায়। যতবারই ঠিক করে ড্রেন ততবারই পানি এখানে জমে। বৃষ্টির সময় নইলে অনেক পানি জমে যায় এখানে, আর কি ঘর থেকে বের হওয়া যায় না। বারবার শুনতেছি ঠিক করবে, কিন্তু ঠিক তো হচ্ছে না। দর্শক, রাজধানীর মিরপুর কালশী এলাকায় আছেন সহকর্মী এয়ার বাদল, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। বাদল, রেমালের প্রভাব কেমন দেখতে পাচ্ছেন রাজধানীতে? জলাবদ্ধতার কি অবস্থা? সাধারণ মানুষ দুর্ভোগের খবর জানাবেন। মাহবুবা, রাজধানীতে রেমালের ব্যাপক প্রভাব পড়েছে। সকাল থেকেই আমি রাজধানীর বিভিন্ন এলাকায় ঘুরে বেরিয়েছি, দেখছি যে বৃষ্টিপাতের পাশাপাশি দমকা হাওয়া রয়েছে এবং বিভিন্ন এলাকাতে পানি জমেছে রাস্তাঘাটে, বিশেষ করে ধানমন্ডির পান্থপথ এলাকা, এছাড়া জিগাতলা নতুন বাজার এলাকা। এই মুহূর্তে মিরপুর কালশী মেইন রোডে রয়েছে। আপনি দেখছেন যে এখানে কি পরিমাণ পানি জমেছে। এই এলাকাতে বিভিন্ন এই মিরপুর কালশী ছাড়াও আরও যে ব্লকগুলো রয়েছে সেগুলোতেও গিয়েছি। বিশেষ করে ভিতরের রাস্তায় সেগুলোতেও পানি জমেছে, যে কারণে যারা সকালে কাজে বেরিয়েছেন সেসব মানুষ সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন। অনেকের বাসার একেবারে গেট পর্যন্ত রাস্তায় পানি জমেছে, যে কারণে স্কুলগামী শিক্ষার্থীদের নিয়ে অভিভাবকরা বেশি বিপাকে ছিলেন, এমনটি আমরা দেখেছি। এখানকার বাসিন্দারা বলছেন যে আসলে একটু বৃষ্টি হলেই এই পানি জমে যায় এবং চরম ভোগান্তি তৈরি হয়। আমি যে রাস্তাটিতে রয়েছি কালশী রোডে, এখানে ডানে এবং বামে দুই পাশেই যে বাসিন্দারা রয়েছেন, এখানে নিয়মিত পানি জমার কারণে আসলে তারা তাদের যে বসতি দোকান সেগুলো রাস্তার থেকে বেশ উঁচু করে তৈরি করেছেন, যে কোমর পানি পর্যন্ত এখানে জমে যায়। সেই কারণে আমরা সিটি কর্পোরেশনের দু একজনকে দেখেছি যে তারা ড্রেন পরিষ্কার করার চেষ্টা করছেন। বিশেষ করে এই এলাকার নাগরিকরা অসচেতন হওয়ার কারণে রাস্তায় পানি জমে যায়, কারণ তারা ময়লা আবর্জনা ফেলেন যেগুলো ড্রেনে গিয়ে ড্রেন বন্ধ করে দেয় এবং পানি নিষ্কাশন হতে সময় লাগে, যে কারণে ভোগান্তি বেড়ে যায়। আবহাওয়া অফিস জানিয়েছে যে এই আজকে যে বৃষ্টিপাত হচ্ছে সেই বৃষ্টিপাতের মধ্য দিয়ে আসলে রেমালের যে প্রভাব সেটি ধীরে ধীরে কেটে যাবে এবং আবহাওয়া স্বাভাবিক হবে, এমনটি আবহাওয়া অফিস থেকে জানিয়েছে। তো এখন পর্যন্ত এই এলাকায় গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে এবং এই হয়তো দুপুর পর্যন্ত এর প্রভাব থাকবে, তারপরে আবহাওয়া স্বাভাবিক হতে পারে। তো মিরপুর কালশী এলাকা থেকে
রেমালের রাজধানীতে যে প্রভাব সেই পরিস্থিতির খবরের এ পর্যন্তই ছিল। মাহবুবা, ধন্যবাদ আপনাকে। দর্শক, এই মুহূর্তে রাজধানীর আগারগাঁও আবহাওয়া অফিস থেকে যুক্ত হচ্ছেন আরেক সহকর্মী শরীয়ত খান, সরাসরি যোগ দিচ্ছেন তিনি। শরীয়ত, ঘূর্ণিঝড় রেমাল নিয়ে আবহাওয়া অফিস সর্বশেষ কি বলছে জানাবেন। মাহবুবা, আমি এই মুহূর্তে রাজধানীর আবহাওয়া অফিসেই রয়েছি। তো এখানে সর্বশেষ আসলে গতকাল রাতে আবহাওয়া অফিস থেকে ব্রিফ করা হয়েছিল, কিন্তু আজকে এখন পর্যন্ত কোনো ব্রিফ তারা সংবাদ সম্মেলন করেনি। তারা কিছুক্ষণ পরে 10টার পরে সংবাদ সম্মেলন করার কথা রয়েছে এবং সারা বাংলাদেশে সর্বশেষ ঘূর্ণিঝড় রেমালের যে অবস্থান এবং সেটির কি পরিস্থিতি সেটি জানাবেন। তো এখন সর্বশেষ পর্যন্ত কিছুক্ষণ রাতে যেটি জানিয়েছিলেন তারা এখন পর্যন্ত রেমাল ইতিমধ্যে বাংলাদেশ কিন্তু অতিক্রম করেছে। সেই ঘূর্ণিঝড়টি অতিক্রম করে এই মুহূর্তে স্থল গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। এছাড়া কিন্তু রেমাল বিভিন্ন জায়গায় যে আঘাত এনেছে সেটি এখন আস্তে আস্তে ঝড়ের পরিণত হয়েছে। এখন ঝড় বৃষ্টি হচ্ছে বিভিন্ন জায়গায়। এখানেও দেখছেন যে আসলে ঢাকা শহরেও বৃষ্টি হচ্ছে গতকাল রাত থেকেই। তো এখন পর্যন্ত যেটি তারা জানিয়েছেন যে সর্বোচ্চ এখন পর্যন্ত 125 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। তারা যেটি বলেছিল, তো আরও 3 থেকে 4 ঘন্টার বেশি, প্রায় 5-6 ঘন্টা লাগবে এই বৃষ্টিপাত হয়ে স্বাভাবিক হতে। তো এখন পর্যন্ত যেটি সর্বশেষ খবর, তারা ঘূর্ণিঝড়টি এখন বাংলাদেশের বাংলাদেশ অতিক্রম করেছে। এখন এই বৃষ্টিপাতের মধ্য দিয়েই, এই ঝড় বৃষ্টির মধ্য দিয়েই আসলে আস্তে আস্তে স্বাভাবিক হবেন। তো তারা এখন সর্বশেষ পরিস্থিতি তারা পর্যবেক্ষণ করছেন এবং সেই বিষয়গুলো তারা আর কিছুক্ষণ পরে আমাদেরকে জানাবেন। মাহবুবা, ধন্যবাদ আপনাকে। বাংলাদেশ উপকূল ও পশ্চিমবঙ্গের সাগরদ্বীপের মাঝামাঝি এলাকা দিয়ে বঙ্গোপসাগর উপকূলে আঘাত হেনেছে প্রবল ঘূর্ণিঝড় রেমাল। শক্তিশালী ঘূর্ণিঝড়টি রাতভর তাণ্ডব চালিয়েছে পশ্চিমবঙ্গে। রাজ্যের বিভিন্ন এলাকায় ব্যাপক ধ্বংসযজ্ঞ চালিয়েছে এই ঘূর্ণিঝড়। সোমবার বার্তা সংস্থা পিটিআই এর বরাতে এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করেছে সংবাদ মাধ্যম এনডিটিভি। প্রতিবেদনে বলা হয়, ঘণ্টায় 135 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার সঙ্গে প্রচণ্ড শক্তিশালী ঘূর্ণিঝড় রেমাল বাংলাদেশের উপকূল ও তৎসংলগ্ন পশ্চিমবঙ্গের মধ্যে স্থলভাগে আছড়ে পড়েছে। এতে কলকাতায় দেয়াল ধসে আহত হয়েছেন একজন। এছাড়া উত্তর ও দক্ষিণ 24 পরগনা ও পূর্ব মেদিনীপুর জেলায় বৈদ্যুতিক খুঁটি ভেঙে পড়েছে এবং বেশ কয়েকটি এলাকায় গাছ উপড়ে গেছে। এবার অন্যান্য প্রসঙ্গ। এমপি আনারের মৃত্যুর 13 দিন পরও মৃতদেহ, পোশাক কিংবা হত্যায় ব্যবহৃত অস্ত্র উদ্ধার না হওয়ায় হতাশ পরিবার। স্বজনদের অভিযোগ, হত্যাকাণ্ড নিয়ে প্রশাসন সহ বিভিন্ন পর্যায় থেকে এক এক সময় এক এক রকম বক্তব্য দেওয়া হচ্ছে। এর মাধ্যমে ঘটনাকে ভিন্ন খাতে প্রবাহিত করা হচ্ছে কিনা তা নিয়ে সন্দিহান পরিবার ও এমপির সমর্থকরা। ঝিনাইদহ প্রতিনিধি শিপলু জামানের প্রতিবেদন, জানাচ্ছেন নুসরাত জাহান সিনথি। চিকিৎসার জন্য গত 11ই মে ঝিনাইদহের নিজ বাড়ি থেকে ভারত গিয়ে নিখোঁজ হন ঝিনাইদহ 4 আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার। 22 মে কলকাতার সঞ্জীবা গার্ডেন অ্যাপার্টমেন্ট থেকে তার খণ্ডবিখণ্ড মরদেহ উদ্ধারের কথা জানায় পুলিশ। পরবর্তীতে জানা যায়, মরদেহ নয়, আনারের রক্তমাখা পোশাক পাওয়া গেছে। বলা হয়, হত্যাকাণ্ডে জড়িত একজনকে আটকের পর জানায় আনারের খণ্ডিত মরদেহ সুটকেসে ভরে বিভিন্ন জায়গায় ছড়িয়ে দেওয়া হয়েছে। হত্যার 13 দিনেও মরদেহের কোনো অংশ উদ্ধার না হওয়ায় নানা প্রশ্ন তৈরি হচ্ছে। 13 তারিখে আমার বাবা খুন হয়েছে, এতটা দিন হয়ে গেল সময়, আমি কোনো নির্দিষ্ট কোনো তথ্য প্রমাণ পেলাম না। তাহলে বিষয়টা আসলে কি হতে যাচ্ছে? আর বিভিন্ন পত্রিকাও এখন বিভিন্ন রকম নিউজ করা শুরু করেছে। তাহলে কি আমার কি বলতে হবে যে বিষয়টা অন্যদিকে নিয়ে যাওয়ার কোনো পরিকল্পনা করা হচ্ছে? রাজনৈতিক কিংবা ব্যবসায়িক যে কারণেই হোক, এমন নির্মম হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেফতার করে রহস্য উদ্ঘাটনের দাবি পরিবার ও স্থানীয়দের। কি কারণে কি হয়েছে তাকে না পাওয়া পর্যন্ত সঠিক তার একমাত্র তদন্ত করে ওনাদের ক্ষমতা আছে আমাদের টিভি, যে ওনারা বের করে ফেলতে পারবেন। আমরা মূলত একটা ধুমজালের ভিতরে আছি যে আমাদের প্রিয় নেতা আসলে কোন অবস্থায় আছে। তিনি যদি মারা যায় তা আমরা চাই যে
এটা একটা পরিপূর্ণভাবে তার লাশ বা তার আলামত আমরা পাতি চাই। হত্যাকারীদের বিচারের আওতায় আনার পাশাপাশি প্রিয় নেতার দেহাবশেষ চান স্থানীয় নেতাকর্মীরা। হাজার হাজার লোকের জানাজা পড়িয়েছে উনি, কিন্তু এখন মারা গেছে উনি, ওনার জানাজা হলো না। আমরা এখন লাশের অপেক্ষায় আছি, যে লাশটা আসলে অন্তত আমরা তার জানাজার মাধ্যমে তাকে যাতে দাফনটা আমরা করতে পারি। ঝিনাইদহ 4 আসন থেকে 3 বার নির্বাচিত সংসদ সদস্য আনোয়ারুল আজিম এলাকায় প্রিয় মুখ ছিলেন। ছোটবেলায় ফুটবল খেলোয়াড় ও পরবর্তীতে ক্রীড়া সংগঠক হন। স্থানীয় পৌর নির্বাচনে কাউন্সিলর হয়ে ভোটের রাজনীতি শুরু করেন কালীগঞ্জের জনপ্রিয় এই সংসদ সদস্য। নুসরাত জাহান সিনথি, RTV। চলমান ডলার সংকটের মধ্যেও দেশীয় শিল্প বিকাশের বড় সুযোগ দেখছেন এফবিসিসিআই এর সাবেক সভাপতি ও সার্ক চেম্বারের সভাপতি মোহাম্মদ জসিমউদ্দিন। তার মতে এই মুহূর্তে কম প্রয়োজনীয় পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা দিয়ে এসব পণ্যের দেশীয় উৎপাদক প্রতিষ্ঠানগুলোর জন্য বাজেটে প্রণোদনা রাখা জরুরি। পাশাপাশি রপ্তানি শিল্পকে এগিয়ে নিতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহ নিশ্চিতের তাগিদ দেন। রাজস্ব প্রদানে হয়রানি বন্ধে এখাতের অটোমেশন জরুরি বলেও মনে করেন জসিমউদ্দিন। সেলিম মালিকের রিপোর্ট। রাশিয়া ইউক্রেন যুদ্ধের পর শুরু হওয়া ডলার সংকটের ঘানি এখনো টানছে বাংলাদেশ। পণ্য আমদানির জন্য এলসি খুলতে হিমশিম খাচ্ছে ব্যবসায়ীরা। এতে কারখানায় উৎপাদন ব্যাহত হওয়ার পাশাপাশি বেড়েছে মূল্যস্ফীতিও। এমন সংকটেও দেশের শিল্প খাতের জন্য বড় সুযোগ দেখছেন ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসির সাবেক সভাপতি এবং সার্ক চেম্বারের সভাপতি মোহাম্মদ জসিমউদ্দিন। তবে এর জন্য আসছে বাজেটে সহায়তা প্রয়োজন বলে মনে করেন তিনি। দিস ইজ দ্য বেস্ট টাইম। আমাদের ডলারের ক্রাইসিসে আমরা ইম্পোর্ট কমাবো। আমরা ইম্পোর্টে যে সকল আইটেম আছে যেগুলি আমরা বাংলাদেশে বানানো সম্ভব, সেগুলি বাংলাদেশে ইন্ডাস্ট্রিগুলিকে পলিসি সাপোর্ট, ফাইন্যান্সিয়াল সাপোর্ট দিয়ে প্রোডাকশনে নিয়ে আসতে পারলে আমার কিন্তু ইম্পোর্টটা কমে যেতে পারত। মোহাম্মদ জসিমউদ্দিন বলেন, বৈশ্বিক বাণিজ্য বিভাজনের সুযোগ নিতে এই মুহূর্তে সবচেয়ে জরুরি মানসম্মত বিদ্যুৎ ও জ্বালানি। চায়না যেভাবে রিলোকেট হচ্ছে, ইউএসএ আমেরিকা যেভাবে তাদের থেকে আস্তে আস্তে কিনা বন্ধ করতেছে, সেই জায়গায় তাদের বিজনেসটা রিলোকেট হচ্ছে। এই সুযোগটা বাংলাদেশ নিতে পারে। তো সেই জন্য আমাদের বিদ্যুৎ জ্বালানিকে আমাদেরকে প্রাধান্য দিতে হবে বাজেটে, যেন আমরা স্টেবল বিদ্যুৎ জ্বালানি দিতে পারে। তবে দেশীয় শিল্পের চাহিদার সঙ্গে বাড়ছে না দক্ষ জনশক্তি। ভিয়েতনামের চেয়ে আমরা অনেক পিছিয়ে আছি স্কিলের দিক থেকে, প্রোডাক্টিভিটির দিক থেকে। চায়নার থেকে আমরা পিছিয়ে আছি। তো সেই জায়গায় তাহলে প্রোডাক্ট কস্ট কমাইতে হলে আমাদেরকে স্কিল বাড়াইতে হবে। এবং আমরা যারা বিদেশে কাজ করে এই লোকগুলি যারা যাচ্ছে তাদেরকেও যদি আমরা স্কিল করে যদি তাদেরকে পাঠাতে পারি, তাহলে কিন্তু আমাদের ওখানে রিমিটেন্সটা অনেক বেড়ে যাবে। তিনি বলেন, ব্যবসায়ীরা কর দিতে প্রস্তুত থাকলেও এনবিআর কর্মকর্তাদের হয়রানি থেকে নিস্তার মিলছে না। অনেক সময় তারা ম্যানুয়াল পদ্ধতি এবং অটোমেটেড পদ্ধতিটাকে একত্রে করে কাজ করার চেষ্টা করে। যখনই এটা করবে তখনই কিন্তু একটা দুর্নীতির সুযোগ তৈরি হয়। এবারে বাজেটে এনবিআরকে ডিজিটালাইজেশন করার জন্য এবং তাদেরকে রিস্ট্রাকচার করার জন্য বাজেটে বরাদ্দ থাকা দরকার। 2026 সালের পর উন্নয়নশীল দেশে উন্নতি হলে ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোতে জিএসপির সুবিধা হারাবে বাংলাদেশ। এমন বাস্তবতায় দেশীয় শিল্পের সক্ষমতা বাড়াতে বাজেটে বিশেষ নীতিমালা চান সার্ক চেম্বারের সভাপতি। পলিসিগুলি যেন আমাদের বাজেটের মধ্যে থাকে। সেলিম মালিক, RTV, ঢাকা। শিক্ষাক্ষেত্রে ভর্তুকি বাড়িয়ে দেওয়া দরকার, জ্বালানি ক্ষেত্রে ভর্তুকি বাড়িয়ে দেওয়া দরকার, স্বাস্থ্য খাতে ভর্তুকি বাড়িয়ে দেওয়া দরকার, যেটি আমাদের গরিব মানুষের, মধ্যম আয়ের দেশ হলো যারা আমরা নিম্ন স্তরে বাস করি, তাদের জন্য এই দুঃসাধ্যকে সাধন করতে গেলে যে 4-5টি জিনিস বললাম আমি, এগুলোতে ভর্তুকি বাড়ানো দরকার। সেই বাজেটটা যেন আমাদের ব্যবসাদারদের জন্য, যেন আমরা একটা ছোটখাটো যে ব্যবসায় করি, এটা যেন আপনার ভ্যাট ট্যাক্স মুক্ত, মানে একটু সুলভ হয়, একটু কম হয়, যেন আমরা সুন্দরভাবে সেই ব্যবসা করতে পারি। সরকার, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যেন সেই রকম বাজেটই দেয় আমরা আশা করি, এবং আমরা সেই বাজেটের পরে যেন খুশি থাকতে পারি। যে বন্দরগুলো আছে সেই বন্দরগুলো যদি খুলে দেওয়া যায়, তাহলে এখান থেকে অনেক ট্যাক্স ভ্যাট আসবে। সেই ক্ষেত্রে ছোট ছোট পণ্যের যেসব ভ্যাটগুলো আছে, সেই ভ্যাটগুলো যদি একটু সাশ্রয় চোখে দেখে সরকার, মাননীয় প্রধানমন্ত্রী, তাহলে আমাদের সাধারণ মানুষের
ক্রয় ক্ষমতার ভিতরে অনেক জিনিস এসে যাবে। পরিবেশের নানা দূষণ যেমন বাধা সৃষ্টি করছে সুস্থ জীবনযাপনে, ঠিক তেমনি হুমকিতে ফেলেছে শিশুদের ভবিষ্যৎ জীবনকেও। ইটভাটার দূষণ থেকে পরিবেশ রক্ষা ও শিশুশ্রম বন্ধে সমন্বিত উদ্যোগের পাশাপাশি সরকারের কঠোর নজরদারি দেখতে চান পরিবেশবিদরা। বিস্তারিত বিশেষ প্রতিনিধি সৈয়দা মুনিরা ইসলামের রিপোর্টে। বর্তমান বিশ্বে পরিবেশ দূষণ এক আলোচ্য বিষয়। নানা কর্মকাণ্ড বিধ্বস্ত করছে মানুষ ও অন্যান্য প্রাণীর সহনীয় পরিবেশ, পাশাপাশি ধূসর করছে শিশুদের অনাগত দিন। দূষণের সঙ্গে বেড়ে উঠছে তারা। খুব পড়তে ইচ্ছা করে, বাড়ি গিয়ে মাদ্রাসে পড়বো, বাড়ি আর 2 মাস যাবো, আর 2 মাস হলেই করবো। ইচ্ছা করে কিন্তু লেখাপড়া তো আব্বু করতে দেবে না, ভাটায় একবার এসে আবার সমান নিয়ে আসবে। দূষণ থেকে পরিবেশ বাঁচাতে গবেষক মহল নানা পরামর্শ দিলেও এর বাস্তবায়ন নেই। সতর্কতা নেই জনসাধারণের মধ্যেও। ফসলি জমিতে উঠছে ইটভাটার কালো ধোঁয়া, ফলনেও দেখা দিচ্ছে ঘাটতি। যে ক্ষেতে ধান হওয়ার কথা 10 মণ, সেখানে 6 মণ ধানও হচ্ছে না। এই নিয়ে উৎকণ্ঠাও দেখা যায় গবেষক মহলে। ইটভাটা আপনার বায়ু দূষণ করছে, মাটি দূষণ করছে। এই বায়ু এবং মাটি দূষণের কারণে মারাত্মক রকমের স্বাস্থ্য ঝুঁকি হচ্ছে, ফসল উৎপাদন ক্ষতিগ্রস্ত হচ্ছে, তাছাড়াও সামাজিক কিছু সমস্যার সৃষ্টি করছে। পরিবেশ দূষণ কমানো এবং অবৈধ ইটভাটা বন্ধে সমন্বিত উদ্যোগ নেওয়া প্রয়োজন বলেও মনে করেন তিনি। ব্যবসা বাণিজ্যের অধিকার যেমন স্বীকৃত, সেই অধিকার কারা এভেইল করে? ব্যবসায়ীরা এভেইল করে। জীবনের অধিকার কিন্তু আপনার আমার ব্যবসায়ী সকলেরই আছে। তো সেই 18 কোটি মানুষকে সরকার আগে বাঁচাবে, নাকি সরকার একটা ব্যবসায়ী গোষ্ঠীকে একটা উৎপাদন প্রক্রিয়াকে বানাবে, যেখানে স্পষ্টতই সেই উৎপাদন প্রক্রিয়াটা ক্ষতিকর এবং সেই ক্ষতিকর উৎপাদন প্রক্রিয়ার বিরুদ্ধে তুলনামূলক নিরাপদ প্রক্রিয়া রয়েছে। সময়ের এই দুর্বার গতিময়তায় যদি পরিবেশের প্রতি সঙ্গত আচরণ করা না হয়, প্রকৃতিও মানব সভ্যতা এবং অন্যান্য প্রাণীগুলোর সঙ্গে ঠিক কতটুকু সদয় আচরণ করবে তা এখন আলোচ্য বিষয় বলেও মত বিশেষজ্ঞদের। ইটের যে অর্থনীতি, তার সাথে আমাদের নীতি নির্ধারকেরা জড়িত। সৈয়দা মুনিরা ইসলাম, RTV। ফিলিস্তিনের গাজা উপত্যকার দক্ষিণাঞ্চলীয় শহর রাফায় ইসরায়েলের ভয়াবহ হামলায় নিহত হয়েছে অন্তত 40 ফিলিস্তিনি। আহত হয়েছেন আরও বহু মানুষ। হতাহতদের বেশিরভাগই নারী ও শিশু। জানা যায়, রাফায় বাস্তুচ্যুতদের একটি শিবিরে ইসরায়েল হামলা চালালে হতাহতের এই ঘটনা ঘটে। এছাড়া গেল 24 ঘণ্টায় জাবালিয়া, নুসেইরাত ও গাজা শহর সহ বিভিন্ন এলাকায় বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের আশ্রয়কেন্দ্রে ইসরায়েলের বোমা বর্ষণে নিহত হয়েছেন অন্তত 160 জন। ইসরায়েলের নির্বিচার হামলায় নিহত ফিলিস্তিনির সংখ্যা দাঁড়িয়েছে প্রায় 36,000। এদিকে বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের উপর ইসরায়েলের হামলার নিন্দা করেছে ডক্টরস উইদাউট বর্ডার্স। যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজ হার, টপ অর্ডারের বাজে পারফরমেন্স ও টিম অ্যাপ্রোচ বিবেচনায় পিছিয়ে থাকা বাংলাদেশের ব্যাটিং নিয়ে পরীক্ষা নিরীক্ষাকে স্বাভাবিক বলছেন মিনহাজুল আবেদিন নান্নু। সাবেক প্রধান নির্বাচকের মতে সুযোগ থাকার পরও বিশ্বকাপের স্কোয়াডে পরিবর্তন না আনার সিদ্ধান্ত সঠিক হয়েছে। বিস্তারিত মাহফুজুল ইসলামের রিপোর্টে। 1999 থেকে 2023 24 বছরে 60টি ওয়ানডে ও 8টি টি-20 বিশ্বকাপ খেলা বাংলাদেশ দলের অর্জনের খাতায় কি কি আছে, এমন প্রশ্নে ক্রিকেট প্রেমী যে কারো খুব সহজে হিসাব মেলার কথা। এক কথায় উত্তর, নেই কোনো ট্রফি, নেই কোনো আসরে সেমিফাইনালে খেলার সুখকর অতীত। অথচ প্রতি বিশ্বকাপের আগেই থাকে প্রত্যাশার প্রবল চাপ, যার সঙ্গে বাস্তবতার ফারাক বিশাল। পরীক্ষা নিরীক্ষা এটা আপনারা বলতে পারেন না। এখানে যেহেতু শর্টার ভার্সন ক্রিকেট এবং ঘাড় ঘোরাতে কিন্তু ওভারটা শেষ হয়ে যায়। এই জায়গায় যে কোনো কাউকে যে কোনো জায়গায় ব্যাটিংয়ের জন্য পাঠাতে পারে টিম ম্যানেজমেন্ট, যদি মনে করে, এবং প্লেয়ারদেরও সেই প্রসিজার নিয়ে থাকতে হবে। এখন যে 15 জনের স্কোয়াড দিয়েছে, এটা ওয়ান অফ দ্য বেস্ট ক্রিকেটার বাংলাদেশে। তো সুতরাং এখানে কারো খাটো করে দেখার কোনো সুযোগ নেই। তো সুতরাং এইটা চিন্তা আনাও ঠিক না, কারণ সিলেকশন প্যানেল এবং টিম ম্যানেজমেন্ট কিন্তু আলোচনা করেই কিন্তু বেস্ট পসিবল সাইডটা দাঁড়া করিয়েছে। আসন্ন টি-20 বিশ্বকাপে কি ঘুচবে সে আক্ষেপ? বাংলাদেশ কি পারবে সমর্থকদের প্রত্যাশা পূরণ করতে? সাবেক অধিনায়ক মিনহাজুল আবেদিন নান্নু অবশ্য সাবধানী এই বিষয়ে মন্তব্য করতে। যে দুটো ভেন্যুতে আমরা খেলবো, ওখানে কিন্তু আমরা এখনো পারা রাখিনি। তো সুতরাং প্র্যাকটিস ম্যাচগুলি না দেখে আগাম বলাটা মুশকিল।
যে উইকেটের কন্ডিশনটা কেমন হচ্ছে, আমাদের ছেলেরা কত তাড়াতাড়ি অ্যাডজাস্ট করতে পারছে। আপনার এটাও মাথায় রাখতে হবে, আপনি যখন ড্যালাসে ফার্স্ট ম্যাচ খেলবেন, তারপর ম্যাচটা নিউ ইয়র্কে খেলবেন, ওয়েদার কন্ডিশন কিন্তু এক ডিফারেন্স। তবে বিশ্বকাপের কোনো ম্যাচই সহজ হবে না বলে মত দেন সাবেক এই অধিনায়ক। মাহফুজুল ইসলাম, RTV, ঢাকা।